কিভাবে আমরা আর্থকোয়েক ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারি। আর্থকোয়েক ভালনারেবিলিটি অর্থাৎ একটা বিল্ডিং কি আর্থকোয়েকে ভালনারেবল কিনা, হলে কতটুকু ভালনারেবল, সেই জিনিসটা। এটা আমাদের খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস, যেহেতু আমাদের যে সমস্ত বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলো অনেক ক্ষেত্রেই অনেক পুরনো হয়ে গেছে। অনেক ক্ষেত্রে সেগুলো কোড মেনে তৈরি করা হয় নাই, নতুন হইলেও দেখা গেছে যে ইচ্ছা মতো বানানো হয়েছে। তো আমরা তো আমাদের ক্লাসগুলোতে দেখেছি যে একটা বিল্ডিং কখন ভালনারেবল হয়, তাই না? যে এই বিভিন্ন রকমের ইরেগুলারিটি থাকলে ভালনারেবল হতে পারে, কিংবা ডিটেইলিং এর সমস্যা থাকলে ভালনারেবল হতে পারে, এরকম নানান রকমের জিনিসগুলো আছে। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য নানান রকমের পদ্ধতি আছে, ঠিক আছে? এর মধ্যে তোমাকে কি রেকর্ড করতেছো? দরকার আছে কিনা রেকর্ড করার? এনিওয়ে, তো বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট আছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে অ্যাসেসমেন্ট করা হয়। এটা এরকম না যে সারা পৃথিবীতে একইভাবে অ্যাসেসমেন্ট করা হয়। তো আমেরিকান অ্যাসেসমেন্ট সিস্টেম আছে, তারপরে ইন্ডিয়ান অ্যাসেসমেন্ট সিস্টেম আছে, তারপরে টার্কিশ অ্যাসেসমেন্ট সিস্টেম আছে, জাপানিজ আছে, নিউজিল্যান্ডের আছে, নানান ধরনের আছে। বাংলাদেশের আনফরচুনেটলি শুধুমাত্র বাংলাদেশের জন্য অ্যাসেসমেন্ট কোনো সিস্টেম এখন পর্যন্ত ডেভেলপ করা হয় নাই। তো সেই জন্য আমরা বিদেশের যে অ্যাসেসমেন্ট সিস্টেম গুলো আছে সেগুলোকে কিছুটা চেঞ্জ করে বাংলাদেশের মতো আমরা অ্যাসেসমেন্ট করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি, মানে আমাদের এই সিলেবাসের জন্য আমেরিকান একটা সিস্টেম আমরা দেখতে পারি, যেটাকে আমরা বলি ফেমা 154। ফেমা বলতে আমরা নিশ্চয়ই জানি, ফেমা FEMA। ফেমা মানে হচ্ছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, ঠিক আছে? তো বাংলাদেশে যেরকম আছে না, মানে এই দুর্যোগ মন্ত্রণালয়, দুর্যোগ কি বলে, ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এরকম আছে। তো এই যে মন্ত্রণালয়, ওরা কিন্তু মানে এই দুর্যোগের সময় নানান রকমের কি করে, যে এই কাজ টাজ করে আর কি। তো এরকম আমেরিকা যেটা আছে, হ্যাঁ, সেইটার আবার যে একটা রিসার্চ সেল আছে, সেই সেলটা কিন্তু বিভিন্ন রকমের দুর্যোগের অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয় সেটার উপর রিসার্চ করে এবং সিস্টেম বের করে, ঠিক আছে? এরকম এই, এবং সেগুলো নাম দেয় ফেমা দিয়ে, ফেমা এত নাম্বার, ফেমা এত নাম্বার, ফেমা এরকম। তাহলে ফেমা 154 যেটা, সেটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা আর্থকোয়েকের ভালনারেবিলিটি বের করবে। হ্যাঁ, প্রশ্ন ছিল তোমাদের? স্যার সরি ই করার জন্য, আপনি কি কোনো কিছু শেয়ার করতেছেন? আমি কোনো স্লাইড দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শেয়ার করলে বাবা, আমি আপাতত ইন্ট্রোডাকশন বলতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। তো এই হচ্ছে মানে ফেমা সম্পর্কে আমরা একটু ইন্ট্রোডাকশন দিলাম। এবার আমরা শেয়ার করতেছি দুইটা জিনিস আমি শেয়ার করতে পারি। একটা হচ্ছে আমি অনেক আগে একটা তৈরি করেছিলাম, কিছুটা চেঞ্জ আছে এটাতে, এটাকে মডিফাই আমরা করি নাই, তারপরও কাজে লাগবে। এরকম একটা আমাদের সাইজমিক দেখা যাচ্ছে তো না এখন? শেয়ার হয়েছে? না স্যার, না স্যার, শেয়ার হয়, ও শেয়ার হয় নাই, ঠিক আছে। কিন্তু ওই যে স্টপ শেয়ার, আচ্ছা স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার দিই। এখন আসছে? এসছে নাকি? জি না স্যার, এখনো আসে নাই।
কি ব্যাপার, শেয়ার হচ্ছে না কেন? আচ্ছা, আরেকটা করে দেখি। এটি কি শেয়ার হয়েছে? জি না স্যার। কোন কারণে শেয়ার হচ্ছে না? কোন কারণে শেয়ার হচ্ছে না? স্ক্রিন শেয়ার। দেখা যায় না স্যার। জি না স্যার। হ্যালো। না জি না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি কি তাহলে জুম থেকে বের হয়ে আবার চেষ্টা করি নাকি? স্ক্রিন শেয়ার ইজ লোডিং লেখা, ইওর স্ক্রিন শেয়ার ইজ লোডিং মানেটা কি? নেটে কোনো ধরনের সমস্যা হইতে পারে স্যার। নেট তো ভালোই চলতেছে দেখা যায়। এনিওয়েজ, আমি এন্ড করে দিচ্ছি, পরে আবার ঢুকবা। হ্যাঁ, হয়তো এটার জন্য হইতে পারে, অনেক সময় হতে পারে। এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই? জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, এটা অনেক সময় কেন যেন ইয়ে হয়। আচ্ছা, কি বিশাল পাল, তুমি হাত তুলেছো কেন? স্যার ভুলে পড়ে গেছে। আচ্ছা, তাহলে সাইজমিক রিস্ক অ্যাসেসমেন্ট, হ্যাঁ, র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং। র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং এখন মানেটা কি? এটাকে সংক্ষেপে বলে আরভিএস। আমরা যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের কথাগুলো বলতেছি, সেটার মধ্যে আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে তুমি খুব র্যাপিডলি স্ক্রিনিং করবা, ঠিক আছে, যে এই বিল্ডিংটা ভালনারেবল হতে পারে অথবা হতে পারে না, মানে জাস্ট এতটুকুই, মেবি ইট ইজ ভালনারেবল। একেবারে ডেফিনেটলি তুমি বলতে পারবে না, কিন্তু এটাতে সময় লাগবে কম। হ্যাঁ, আর কিছু কিছু অ্যাসেসমেন্ট আছে যেটা তোমার হচ্ছে যে খুব ডিটেইল অ্যাসেসমেন্ট করবা, সেটা সময় লাগবে এবং একুরেটলি বলতে পারবা যেটা ইয়ে কিনা ভালনারেবল কিনা। তো আমাদের যে সিস্টেমটা, সেটার মধ্যে নাম হচ্ছে র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং। এখন কথা হচ্ছে যে কেন এটা আমার দরকার? এটা দরকার হচ্ছে, এখন ধরো সিলেট শহরে 40,000 বিল্ডিং আছে। তোমাকে যদি বলে যে 40,000 বিল্ডিং কে তুমি অ্যাসেস করে দাও, তাহলে এটা সম্ভব হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে? 40,000 কে আমাকে র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং এ যেতে হবে। তখন আমরা 40,000 থেকে হয়তো বা 2,000 থেকে 5,000 বার করব, যেটা ভালনারেবল হতে পারে। তখন সেগুলোকে আমরা ডিটেইল অ্যাসেসমেন্ট করব। ঠিক আছে, এইটার জন্য আমার র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিংটা দরকার। আর এখানে আরেকটা কথা আছে, ভিজুয়াল। ভিজুয়াল মানে কি? মানে চোখে দেখে তুমি মোটামুটি স্ক্রিনিং করবে, এত বেশি ডিটেইল ডিজাইনে যাওয়ার দরকার নাই। এটা হচ্ছে একটা মিনিট, একটা ফোন আসছে।
একটু অপেক্ষা করুন, হ্যাঁ ফোনটা একটু অ্যাটেন্ড করি। আচ্ছা তাহলে এটা এই যে ফেমার কথা বলছিলাম, ফেমা 154, হ্যাঁ এরপরে এইটা আরো ডেভেলপড হয় 155 আরেকটা আসছে আর কি, হ্যাঁ। তো আমাদের যেটা হচ্ছে যে মোটামুটি আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে 154। 154 এর মধ্যে আবার ভার্সন আছে, ঠিক আছে, এগুলো আমরা হয়তো বলে দেব। তো এইখানে আমাদের যে এই স্ট্রাকচার গুলো আছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম না বিভিন্ন রকম স্ট্রাকচার, যেমন মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বিল্ডিং, হ্যাঁ, যেটা তোমার ল্যাটারাল লোড নিয়ে মোমেন্ট যে সমস্ত হয় সবকিছু সে নিতে পারে। শেয়ার ওয়াল বিল্ডিং, হ্যাঁ এটা আমরা জানি। তারপর কংক্রিট ফ্রেম বিল্ডিং, হ্যাঁ এটা হচ্ছে যে শুধুমাত্র ফ্রেম আছে, সে হয়তোবা মোমেন্ট নাও ক্যারি করতে পারে বা ল্যাটারাল লোড নাও ক্যারি করতে পারে, হ্যাঁ, অথবা করতেও পারে। হ্যাঁ, এবং এটা দেখো এখানে আরেকটা আছে যে উইথ আনরিনফোর্স মেশনারি ইনফিল ওয়ালস। এটা মানে হচ্ছে আমাদের দেশে যেগুলো আছে, আমাদের দেশে যে সমস্ত ইয়েগুলো আছে, এই বিল্ডিং গুলো আছে, সেখানে হচ্ছে যে ইটের যে মেশনারি মানে ইট, ইটের ইনফিল ওয়াল, এবং এটা আনরিনফোর্সড মানে কোনো রিনফোর্সমেন্ট দেওয়া হয় না, এই টাইপের বিল্ডিং এগুলো করা যায়। এখন আসো যে স্কোরটা কি। স্কোর হইলো যে এই প্রত্যেকটা বিল্ডিং এর, হ্যাঁ, দুই রকমের স্কোর থাকে আর কি। একটা হচ্ছে বেসিক স্কোর, যে কোন টাইপের বিল্ডিং হইলে এবং কোন জোনে অবস্থিত হইলে এটার স্কোর কত হবে, বেসিক স্কোর, হ্যাঁ। তো এইখানে জোন তিনটা দেওয়া আছে। আমি বললাম না যে এটা আমি তৈরি করছিলাম অনেক আগে, বিএনবিসি যখন আগেরটা ছিল তখনকার জন্য, 1 2 3, বর্তমানে আসলে 4টা আছে। তো ইয়েতেও ওই যে যেটা ইউএসএ তে কিন্তু 4টা না, ওদের আছে 5টা জোন আছে। তো এটা হলো ঘটনা আর কি। তো যাই হোক, ওইটা অসুবিধা নাই, আমরা পরে দেখবো নি কিভাবে অ্যাডজাস্ট করা যায় ওদের জোনের সাথে আমাদের জোন। তো এই যে বেসিক স্কোর যেটা বললাম সেইটা থেকে, হ্যাঁ, এই যে সমস্ত ভালনারেবল আইটেম গুলো আছে, প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু মাইনাস করা হয়। হ্যাঁ, ধরা যাক আমার বেসিক স্কোর আছে 5, কথার কথা 5 আছে। এখন ওখানে একটা আমার আছে, এই যে ইরেগুলারিটি আছে, সাপোজ এটা আমার এল টাইপের বা কিছু একটা সমস্যা আছে, তাহলে এখান থেকে আমার একটা স্কোর মাইনাস করবো, হয়তো 1.5 মাইনাস করলাম। ধরা যাক এটা বিল্ডিংটা অনেক পুরানা, তার মানে এখান থেকে আরেকটা স্কোর মাইনাস করলাম 1.2। এই যে মাইনাস যে করতেছি, বা একটা সুবিধা আছে, ধরা যাক একটা সুবিধাই আছে, হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ এবং সব কোড টোড মেনে করছে, তাহলে এটাকে আমরা প্লাস দিতে পারি, প্লাস 0.5। যে এই যে জিনিসগুলো, সেটার নাম হচ্ছে স্কোর মডিফায়ার। তাহলে দুটো জিনিস আসলে, একটা হচ্ছে বেসিক স্কোর আর একটা হচ্ছে স্কোর মডিফায়ার। তাহলে এই যে বেসিক স্কোর থেকে
এটাকে প্লাস মাইনাস স্কোর মডিফায়ার করে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটাকে বলতেছি আরবিএস স্কোর। তো আরবিএস স্কোর আমাদের এই কত হইলে খারাপ সেটা একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই যে এখানে এই যে বেসিক স্কোরটা আমি দেখাই নিই তাহলে সুবিধা হবে। এই যে বিল্ডিং টাইপের উপরে ডিপেন্ড করে এবং সাইজমিসিটির উপর ডিপেন্ড করে এই যে এই এই যে বেসিক স্কোর, হ্যাঁ বেসিক স্কোর। তাহলে দেখা যাক আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে খুব বেশি হাই সাইজমিসিটি যেমন সিলেটের জন্য, হ্যাঁ এইটা, আর খুলনার জন্য এটা, ঠিক আছে? তাহলে সিলেটের জন্য আমাদের বেসিক স্কোর কম, যত কম হবে তত খারাপ, হ্যাঁ, আর খুলনার জন্য বেশি, ঠিক আছে? আবার এখানে দেখো যে যদি ইয়ে হয় এই যে মেশনারি সরি এটা হচ্ছে কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে হ্যাঁ 2.5, আর যদি আমাদের যে ইয়ে হয় আনরিনফোর্স মেশনারি বিল্ডিং হয় ইনফিল হয় তাহলে 1.2, মানে খারাপ। আর শেয়ার ওয়াল হলে এটা থেকে ওইটা ভালো, কারণ শেয়ার ওয়ালে ভালো লেটার লোড নিয়ে দিতে পারে। তাহলে এটা একটা অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝে বলতেছি, তাহলে এইটা থেকে এইটার ভ্যালু একটু বেশি হবে যেহেতু সাইজমিসিটি কম এটার চেয়ে, আর এইটা থেকে এইটা আরো ভালো হবে। আবার এইখানেও আমার এই তিনটার মধ্যে এইটা ভালো হবে সবচেয়ে, সেকেন্ড এটা হবে, থার্ড এটা, ফার্স্ট এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, এরকম আর কি। তাহলে এটা একটু বোঝার ব্যাপার আছে। এইটা থেকে আমরা প্লাস মাইনাস এগুলো করতেছি, হ্যাঁ মডিফায়ার। এই যে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব স্কোর মডিফায়ার। তাহলে আমরা সাপোজ ইয়ে বার করলাম, এই যে বার করলাম যে এই কোন এলাকাটায় আমার বিল্ডিংটা আছে, যেমন ধরা যাক এই এলাকায় আছে আমার বিল্ডিংটা, হ্যাঁ, তাইলে আমরা বাকিগুলো কেটে দিই, কেটে দিলে আমাদের কাজ সুবিধা হবে। এটা সাপোজ এইভাবে টেনে আমি কেটে দিলাম, বাস শেষ, এটার কাজ শেষ। এখন আমি দেখবো যে বিল্ডিংটা আমার কোন ধরনের, এইরকম নাকি এরকম নাকি এরকম। ধরা যাক আমার এই বিল্ডিংটা হচ্ছে এইরকম, তাহলে এই দুইটারও কেটে দিই, কেটে দিলাম, হ্যাঁ। এখন আমি দেখি যে মডিফায়ার গুলো আমার এইটা যেহেতু আছে, আমার এইখানে কি কি আছে। এখানে আছে আমার এই যে বেসিক আছে আমার 2.5 পাইলাম। এখন এটা যদি আমার মিড রাইজ হয়, হ্যাঁ মিড রাইজ যদি হয় তাহলে বলতেছে 4 থেকে 7 স্টোরি পর্যন্ত বলা হচ্ছে মিড রাইজ, হ্যাঁ। তাহলে মিড রাইজ হইলে ওরা বলতেছে যে প্লাস দিতেছে, মানে ভালো, বুঝছো, ভালো। এটার একটা কারণ আছে। তোমরা বলতে পারো যে মিড রাইজ হাই রাইজ হলে ভালো কেন বলতেছে? এটা তো হাই রাইজ বিল্ডিং হলে তো খারাপ হওয়ার কথা। আসলে এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যখন একতলা বিল্ডিং বানানো হয় তখন অতটা মনোযোগ দিয়ে করা হয় না। যখন উঁচু বিল্ডিং করা হয় তখন ভালো স্পেশালিস্ট দিয়ে করা হয়, ভালো সুপারভিশন করা হয়, ভালো ফার্ম দিয়ে বানায়, ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বানায়। সেই জন্য এইগুলো পজিটিভ দিয়েছে, এটা বাস্তবতার কারণে আর কি, ঠিক আছে? তাইলে আমাদের যদি এইটা সাপোজ 8 তলা হয় তাহলে আমার এটারে বাদ দিয়ে দিতে পারি, এটা আমার 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 আর প্রয়োজন নাই, হ্যাঁ। আবার এইটা এটা রাখলাম। এরপরে দেখো যে ধরা যাক আমার ভার্টিক্যাল ইরেগুলারিটি আছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম কোনগুলোর ভার্টিক্যাল ইরেগুলারিটি বলে, কোনগুলো একটা প্ল্যান ইরেগুলারিটি বলে। ধরা যাক আমার কোনো একটা ভার্টিক্যাল ইরেগুলারিটি আছে, তাহলে আমি এইটাকে রাখলাম, হ্যাঁ। আর ধরা যাক প্ল্যানের মধ্যে সব নরমাল, তাহলে এইটাকে আমি রাখবো না, এটাকে কেটে দিব, তাই না? এটাকে আমি কেটে দেবো, এটা আমার দরকার নেই। আচ্ছা, ধরা যাক এখন প্রি কোড জিনিসটা কি? প্রি কোড হচ্ছে যে সময় আমাদের একটা ওই যে আর্থকোয়েককে নিয়ে আমাদের কোড তৈরি করা হয়েছে, সেই সময়ের আগে যদি বিল্ডিং হয় তাহলে এটাকে প্রি কোড বলি, ঠিক আছে? যেমন ধরা যাক যে 1993 সালে আমাদের প্রথম কোড হয়েছে, হ্যাঁ। আমরা যদি দেখি যে 1993 এর আগে বিল্ডিংটা হয়েছে, হ্যাঁ, তাইলে আমরা এই প্রি কোড মানে সমস্যা আছে, হ্যাঁ, তাইলে আমি এটাকে রাখবো।
আর যদি দেখি পরে তৈরি হয়েছে তাহলে এটাকে আমি কেটে দিই। এইটা একটা সিস্টেম আছে। আরেকটা সিস্টেম আছে যে আমি যদি না জানি যেটা কবে তৈরি হয়েছে বা কি সমস্যা, হ্যাঁ, তখন আমরা একটু এটার ড্রয়িং টয়িং গুলো দেখতে পারি। হুম, ড্রয়িং যদি দেখি যে ড্রয়িং এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে আমার সন্দেহ হয় যে আরে এটা তো মানে নাই, কথাবার্তা মানে নাই। যেমন আমরা একটা কথা বলছিলাম যে এই একটা ইয়ের বিমের, হ্যাঁ, এই দুই সাইডে রডের ব্যাপারে বলছিলাম যে উপরে যে পরিমাণ রড থাকে নিচে তার অর্ধেক মিনিমাম থাকতে হবে, এটা বলছিলাম তাই না? এখন আমি ড্রয়িং এর মধ্যে দেখলাম যে না, অর্ধেক তো রাখা নেই, এর চেয়ে কম রাখছে, তার মানে এটা এটা তো নিশ্চয়ই কোড মানে নাই। তখন এটা আমরা প্রি কোডে রাখতে পারি, প্রি কোডে নিয়ে যেতে পারি। আর যদি দেখি যে ঠিক আছে তাহলে এটা কেটে দিতে পারি। এরকমও করা যায়। পোস্ট বেঞ্চমার্ক এটা হচ্ছে কি যে ওইটার সাথে মিল আছে জিনিসটা। তুমি একটা সালরে ঠিক করো যে সালরে, হ্যাঁ, আমি বেঞ্চমার্ক হিসেবে ধরবো যে হ্যাঁ এরপরে থেকে আমার খুব কড়াকড়ি হয়ে গেছে সবকিছু। এরপরে থেকে সব সিস্টেম অনুযায়ী করা হয়েছে। এরকম যদি আমরা একটা চিন্তা করি তাহলে এইটা হচ্ছে পোস্ট বেঞ্চমার্ক। যেমন ধরা যাক আমাদের যে কোডটা 1993 সালে হচ্ছে সেটা কিন্তু মানে ইমপ্লিমেন্টেড হইতে হইতে 2006 সাল চলে আসছে। এরপরে 2006 সালে আমাদের একটা ইয়ে হয়েছে যে পার্লামেন্টে একটা নিয়ম হয়েছে যে এটা মানতে হবে। সো এই তখন আমরা বলতে পারি যে এটা পোস্ট বেঞ্চমার্ক হচ্ছে 2006 সাল। হ্যাঁ, আবার অন্যভাবে আমরা চিন্তা করতে পারি না ঠিক আছে এই 2006 সালের না, এটা তোমার উপর ডিপেন্ড করবে। 2006 সালে আইন হয়েছে তাতে কি হয়েছে, মানুষের তো তখনও সচেতন হয় নাই। এখন 2020 সালে আমাদের নতুন কোড আসছে, হ্যাঁ, 2000 বিএনবিসি 2020, তাহলে 2020 সালে আমরা বেঞ্চমার্ক ধরি, এটাও হইতে পারে। তো 2020 সাল ধরলে কিন্তু আমাদের বেশিরভাগ বিল্ডিং খারাপ আসবে। আমরা 2006 সালকে ধরার আমি পক্ষপাতী। তাহলে 2006 সাল যদি পরে যদি হয়, তাহলে এটা আসবে। আর আমরা যদি প্রি কোড দিয়ে থাকি তাহলে এটা 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 আমার আসতেছে না, অটোমেটিক আসতেছে না। হ্যাঁ, মানে প্রি কোড মানে আমি ধরতেছি 93 সালের আগে, তাহলে এটা অটোমেটিক আসতেছে না। আসলে ভালো হইতো, পজিটিভ হইতো। এখন সয়েল টাইপ, হ্যাঁ, সয়েল টাইপ এ বি সি ডি ই এইগুলোর বর্ণনা আমি দেখাবো আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকান সিস্টেমের। বাংলাদেশি সিস্টেমেও তোমার হচ্ছে যে এটার সাথে মিলানো যায়। হ্যাঁ, তো এখন ধরা যাক আমাদের যে সিলেটের যে সয়েল বেশিরভাগ হচ্ছে ডি টাইপের, ঠিক আছে, সি এবং ডি টাইপের। আর খুব খারাপ হইলে তাহলে আমরা এখানে এই ধরা যাক আমরা এই যে ডি টাইপের নিলাম আর বাকিগুলোকে কেটে দিচ্ছি। এই যে এইটা এগুলো কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। তাহলে আমরা পাইলাম কি কি, এইটা পাইলাম, তারপরে এটা থেকে এটা প্লাস করব, এটা থেকে এটা মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করব, এইভাবে মাইনাস করে করে তখন এটা এটা মুছে দিচ্ছি আর কি। হ্যাঁ, মুছে দিচ্ছি সবকিছু, ক্লিয়ার অল ড্রয়িংস। তখন এইখানে ফাইনাল একটা স্কোর পাবো, ফাইনাল স্কোর। এই ফাইনাল স্কোরটা এখন আমি দেখবো যে কত হয়েছে। তাহলে এখানে 2.5 আছে, 2.5 এইখান থেকে আমরা মাইনাস করছিলাম হচ্ছে এইটা, তাইলে আসতেছে কত, এক। এক থেকে আমাদের এইটা আরো মাইনাস করছে, আমরা অনেক নিচে চলে যাচ্ছে, জিনিসটা অনেক নিচে চলে যাচ্ছে। যাই হোক, আমরা ধরা যাক এটা এক আসছে, টোটাল লিখে যোগ বিয়োগ করে 1 আসছে। এটার এখন তুলনা করব হচ্ছে যে এখানে একটা আমাদের এই ইয়ে আছে যে ভ্যালু লেখা আছে, স্কোরের মান হচ্ছে 2। 2 এর চেয়ে যদি মানে 2 এবং 2 এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা বলি যে এইটা বিলিংটা ওকে, এটা এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আর যদি ফাইনাল স্কোর 2 এর চেয়ে কম হয় তাহলে আমরা বলবো যে এই বিল্ডিংটা ভালনারেবল হতে পারে। এখন 2 মানেটা কি, এই স্কোর মানেটা কি? স্কোর মানেটা হচ্ছে এই 10 এর উপর এই এই সংখ্যাটা বসবে। হ্যাঁ, তাহলে এইখানে 2 হলে হচ্ছে 100, 10 টু দি পাওয়ার 2 মানে 100। 100টার মধ্যে ওই বিল্ডিংটা একটা যে কিনা ভালনারেবল। তুমি 100টা বিল্ডিং দেখছো, এর মধ্যে একটা যে কিনা ভালনারেবল। এখন যদি এখানে 3 আসতো তাহলে কি
1000টার মধ্যে একটা যে কিনা ভালনারেবল। ঠিক আছে, তাহলে কোনটা বেশি খারাপ? 2 খারাপ নাকি 3 খারাপ? বলো একজনে। 2 খারাপ। 3 স্যার। দুই খারাপ স্যার 2 খারাপ। 2 খারাপ স্যার। 2 খারাপ না 3 খারাপ? 2 স্যার। 2 খারাপ, হ্যাঁ। মানে আমার 100টার মধ্যে একটা পড়ে গেছে, তার মানে তো এটা বেশি খারাপ। আর 1000টার মধ্যে একটা হইলে এটা তেমন কিছু না, হ্যাঁ, অনেকগুলোর মধ্যে একটা। ঠিক আছে, আমার যদি মানে 10 জন মানুষের মধ্যে একজন খারাপ হয়, হ্যাঁ, সেটা তো ডেঞ্জারাস ব্যাপার। আর যদি 1000টার মধ্যে একজন খারাপ হয়ে আছে তাইলে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। এরকম আর কি, আমার যত কমবে তত খারাপ, প্রবাবিলিটি বেশি। তাহলে আমাদের এই যে আমি এখানে যে ক্যালকুলেশনটা করলাম, হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। পরে ফাইনাল যেটা পাচ্ছি সেটা যদি আমার 2 এর চেয়ে কম হয়, তখন আমি এখানে কমেন্ট লিখে দেব, the building may be vulnerable, it needs further study. কালারটা ধরেন এটা লাল দিলে কিছু বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই এই হচ্ছে সিস্টেম আজকে। হ্যাঁ, এখন এইগুলা যে আমি যে কথাবার্তাগুলো বলছি না, এইগুলোর এখানে বর্ণনা আছে, হ্যাঁ, তোমরা একটু দেখে নিতে পারো। মোমেন্ট রেস্টিং ফ্রেম বলতে কি বোঝায়, শেয়ার ওয়াল বিল্ডিং বলতে কি বোঝায়, তারপরে কংক্রিট ফ্রেম আনরিনফোর্সড মেসনরি ইনফিল বলতে কি বোঝায়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার এই যে মিড রাইজ বলতে কি বোঝায়, হাই রাইজ ভার্টিক্যাল ইরেগুলারিটি প্ল্যান ইরেগুলারিটি বলতে কি বোঝায়, প্রি কোড। হ্যাঁ, প্রি কোড আমি তো একটা বলছি যে দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে 1993 সাল ধরলাম, তার আগের যদি হয় প্রি কোড, অথবা এখানে আরেকটাও তো বলছিলাম যে যদি আমি দেখি যে সে এখানে 50% রড নিচে আছে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে প্রি কোড হয়ে যাচ্ছে। ও বেঞ্চমার্ক হচ্ছে তোমার ধরো মানে একটা সাল রে ঠিক করবা যে সাল থেকে মোটামুটি ডাকটাইল ডিটেইলিং শুরু হয়েছে। এটা সয়েল টাইপ, হ্যাঁ, সয়েল টাইপ, এই যে নানান রকমের সয়েল টাইপ আছে, হ্যাঁ, সয়েল টাইপ আছে, এটা তো বাংলাদেশের সাথে ওটা মিলানো যায়। হ্যাঁ, বাংলাদেশে এটাও সব পুরনো 1993 সাথে। আমি তোমাদের এই গত ক্লাসে একটা টেবিল দিচ্ছি, সেই টেবিলের মধ্যে নতুনটা আছে, নতুন টাইপটা আছে। তাহলে এই জিনিসগুলো আছে। এই হচ্ছে মোটামুটি রকমের তোমার এই র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং, র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং। এরপর এখানে কিছু এক্সাম্পল আছে, কাজ করছিল যে সেগুলো আছে আর কি। হ্যাঁ, এই যে বিভিন্ন রকমের কাজ টাজ করছিল, এগুলো কিছু এক্সাম্পল দেখাইছি, এগুলো দেখো আর কি। এই যে তোমরা যখন কাজ করতে যাবা তখন হচ্ছে যে এরকম একটা ফর্ম নিয়ে যাবা। হ্যাঁ, ফর্মটার মধ্যে তোমার এখানে যে বিল্ডিংটা দেখবা সেটা একটা প্ল্যানটা আঁকতে হবে, এখানে একটা ছবিটা আঁকতে হবে, হ্যাঁ সরি একটা ফটো তুললে ফটোটা দিয়ে দিবা, অ্যাড্রেস, কয়টা স্টোরি আছে, কোন ইয়ারে তৈরি করা হয়েছিল, স্ক্রিনার যে দেখতেছে তার নাম কি, নাম কেন দরকার? দেখা গেল যে একজন ভুল করে বসে আছে, হ্যাঁ, তো কে ভুল করছিল তার নামটা জানা দরকার, বা একটা এডিশনাল ইনফরমেশন জানা দরকার। হ্যাঁ, তো ওই লোকটা তখন যে যে চেক করছিল তাকে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ তুমি যে দেখে আসছিলে এটা কি এরকম দেখছিলা নাকি ওরকম দেখছিলা, এইসব আর কি। তারপর এই যে এখানে দেখো এসে সয়েল টাইপ কোনটা, সয়েল টাইপটা দাগ দিব। তারপরে এখানে যে অকুপেন্সি মানে কোন ধরনের বিল্ডিং, এটা গভর্নমেন্ট অফিস নাকি রেসিডেন্সিয়াল নাকি এটা স্কুল নাকি, কত পার্সন কতজন আছে, সয়েল টাইপ কি, তারপরে হচ্ছে যে ফলিং হ্যাজার্ড আছে নাকি, প্যারাপেট আছে নাকি, চিমনি আছে নাকি, ক্লেডিং আছে নাকি, এসব। আর এই যে কাটা দিছিলাম না, মানে কোন টাইপের বিল্ডিং সেটার উপর ডিপেন্ড করে বাকিগুলো কেটে দিলে ভালো। তো এখানে দেখো আরো বিভিন্ন রকমের আছে, ডাব্লিউ আছে, এগুলোর কথা আমরা বর্ণনা করি নাই। হ্যাঁ, বর্ণনা করি নাই, আমরা শুধু শেয়ার ওয়ালটা করছি, আনরিনফোর্স ইনফিলটা করছি, আর হচ্ছে মোমেন্ট রেস্টিং ফ্রেম এটা করছি, আর বাকিগুলো করি নাই। এগুলো বর্ণনা নিচে আছে, নিচে এই যে এখানে আছে বর্ণনাগুলো আছে। হ্যাঁ, বর্ণনাগুলো আছে, এই যে অকুপেন্সি টাইপ গুলো আছে, এই যে এইটা তো আমরা অলরেডি বলছি, তাও এখানে আবার আছে, একটু দেখবা আর কি, দেখলে এটা ক্লিয়ার হবে। এগুলো অলরেডি আছে, আমরা এগুলো তাহলে এইটা মোটামুটি আমি দিয়ে দিব এখনই।
তোমরা এটা দেখবা এই। আর আরেকটা আমি স্ক্রিন শেয়ার দিই, এটা যারা একটু অধিকতর আগ্রহী, হ্যাঁ, এই বইটা দেখতে পারো। এই বইটা দেখতে পারো। এই বইটা হচ্ছে র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং এর যে মূল বইটা আর কি, মূল বইটা র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং অফ বিল্ডিং ফর পটেনশিয়াল সাইজমিক হ্যাজার্ড এ হ্যান্ডবুক, থার্ড এডিশন। হ্যাঁ, এটা দেখো যে মানে এটা তো 2002 সালে তৈরি হয়েছিল, এটা এটা মডিফাইড হয়ে 2015 সালের ক্যামাজ এটা। এটা বেশ বড় একটা বই, 388 পৃষ্ঠা, এবং এইটা এইটার মধ্যে একেবারে সব ডিটেল 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 আছে। হ্যাঁ, এই যে আমরা যে যেগুলো ব্যাখ্যা করছি না, এই যে সব কিছু আছে, যে এগুলো আমরা পড়াইছি। হ্যাঁ, এগুলো পড়াইছি। কখন আমরা বলবো যে এই ভার্টিক্যাল ইরেগুলারিটি, কখন বলবো প্ল্যান ইরেগুলারিটি, এগুলো সব যেগুলো আছে আমি বলবো যে তোমরা যদি এটা মানে ভালো করে নাও দেখো, এমনি পাতা উল্টে উল্টে দেখো, দেখবা ইন্টারেস্টিং লাগতেছে অনেক কিছু। ফলিং হ্যাজার্ড কি, এই যে টাইপ অফ বিল্ডিং, হ্যাঁ, টাইপ অফ বিল্ডিং সম্পর্কে আর সুন্দর করে লিখছে। আর এই যে বেসিক স্কোর, দেখো বেসিক স্কোর লিখছে, বেসিক স্কোর গুলো। তারপরে আরো দেখাই, এই যে বিল্ডিং সম্পর্কে লেখছে একেবারে বড় ছবি টবি দিয়া। W1 বলতে কি বোঝায়? হ্যাঁ, W1 হচ্ছে উডেন বিল্ডিং। হ্যাঁ, উডেন বিল্ডিং বাংলাদেশে নাই আসলে, এ সম্পর্কে লেখছে। এই বইটা থাকলে একেবারে সব যাবতীয় জিনিস বাইরে যাবে, সব ধরনের বিল্ডিং সম্পর্কে লিখছে। আচ্ছা, আমি আমি যেটা দেখাতে যাচ্ছি সেখানে যাই একটু পরের দিকে। এই যে বেসিক স্কোর সম্পর্কে লিখছে, বেসিক স্কোর মডিফায়ার। এই যে এটা হচ্ছে মডিফায়ার, বিভিন্ন রকমের ইরেগুলারিটি থাকলে এই যে মডিফায়ার, এগুলো আমরা তো কয়েকটা মডিফায়ার দিচ্ছি, এখানে অনেকগুলো মডিফায়ার দিচ্ছি। আরো দেখাই, ইন্ট্রোডাকশন চলে আসছে, প্রি কোড, পোস্ট বেঞ্চমার্ক, এগুলো সম্পর্কে আরো বলছে। যারা তোমরা এটার উপরে ভবিষ্যতে থিসিস করতে চাও, কাজ করতে চাও, তারা এটা নিয়ে পড়তে পারো। এই দেখো খুব সুন্দর ভাবে ভালনারেবল গুলা বলতে কি বোঝায়, এই যে হঠাৎ করে ভিতরে ঢুকে গেছে, দেখতে সুন্দর লাগে ঠিকই, কিন্তু এগুলা কিন্তু আসলে একটু সমস্যা আছে। হ্যাঁ, ভার্টিক্যাল ইরেগুলারিটি হয়, সফট স্টোরি হয়। হ্যাঁ, এই যে এই নিচের তলাটা অনেক উঁচা, হ্যাঁ, এবং এখানে তোমার এইখানে এক রকমের দিছে, এখানে অন্যরকম দিছে, এইগুলা ভালনারেবল। স্ল্যান্ডার দেখো, এই যে চিকন বিল্ডিং, লম্বা, দেখতে সুন্দর কিন্তু কাজের না। এই বইটা পুরোটাই খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমি আর ইয়ে করতেছি না, তোমরা এটা দেখবা, দেখে আমাকে বলবা যদি কিছু না বুঝো আর কি। ঠিক আছে, তাহলে এই দুইটা আমি শেয়ার দিয়ে দিব। এখন তোমরা কারা আসছো আমাকে একটু ইয়ে করতে পারো নাকি? হ্যাঁ, আসছো তো খুব কম মানুষ দেখা যায়, 25 জন আসছে, 25 জন। একটু আমি দাগ দিয়ে দিই। হ্যাঁ, 1 2 3 4, 1 2 3 4, এটা 70 নাম্বার আসছো, 70, রোল নম্বর 70, রোল নম্বর 70। তারপরে দেখা যাচ্ছে হচ্ছে 39, 39, তারপর 13, তারপরে হচ্ছে 52, তারপরে হচ্ছে 17, 14, 44, 3, 44, 44, 3, তারপরে হচ্ছে
8 42 8 42 তারপরে গেল হয়ে গেল তো বাবা উল্টা উল্টা হলো 8 42 চলে গেল 42 আচ্ছা 4 68 4 ওকে স্যার আমি 55 স্যার আমার লিখতে ভুল না হয়ে না গেছে। না থামো থামো আমি আগে নিয়ে নেই তারপরে যারা বাদ পড়লো তারা পরে বলবা আমি আগে একটু ইয়ে করে দিই 27 পরে হচ্ছে 47 47 দুজন আছে না একজন আগের একজন পরের 47 47 ওকে তারপরে হচ্ছে 65 হ্যাঁ এবার আমি বলতেছি তোমরা দেখো যে কেউ বাকি পড়ছো নাকি হ্যাঁ হ্যাঁ তোমার 3 নাম্বার আসছে 4 নাম্বার আসছে 8 নাম্বার আসছে 13 নাম্বার আসছে 14 15 17 19 তারপরে 27 ঠিক আছে কেউ বাদ পড়লে বলবা তারপর হচ্ছে 33 34 এরপর আসছে 39 তারপর হচ্ছে 42 44 তারপর 47 49 50 52 তারপরে আছে হচ্ছে 55 তারপরে আছে 65 তারপর 67 তারপর হচ্ছে 68 70 এবং পুরোনোর মধ্যে আছে হচ্ছে 18 সালে 47 কেউ বাদ পড়ছো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি 2018 এর 03 ও 2018 03 2018 03 ঐশী তাই তো আর তাহলে 2019 এর 03 নাই জি স্যার ওকে আর কোনো কনফিউশন ঠিক আছে তাহলে এতটুকুই থাকলো আর তোমাদের একটা ক্লাস টেস্টের কথা বলেছিলাম সে সিলেবাস দেওয়া ছিল তাই না জি স্যার হ্যাঁ কি ছিল সিলেবাস স্যার প্রথম দুই মেজারমেন্টের আর্টওয়ার্কের আর্থওয়ার্ক মেজার্স জি স্যার এর আগ পর্যন্ত একজন বলো তানিয়া বলো ঠিক আছে স্যার আর্টওয়ার্ক মেজারের আগে পর্যন্ত ও আর্থকুয়েক মেজারের আগ পর্যন্ত নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আর্থকুয়েক মেজারের আগ পর্যন্ত নেক্সট আমরা যেদিনই ফিজিক্যালি করব ক্লাস সেদিনেই এটার উপর পরীক্ষা হবে ঠিক আছে আর সিলেবাস নেক্সটটার জন্য আমি দিয়ে রাখি দুইটা পরীক্ষা হবে তো আরেকটা হবে তোমার তারপরের সপ্তাহে কারণ সময় নাই তারপর সপ্তাহে হবে স্ট্যাটিক মেথড যেটা আমরা গত ক্লাসে করেছিলাম সেটার উপরে ওকে তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ জি স্যার আসসালামু আলাইকুম আর এনশিওর করবা নেক্সট ক্লাসে যেন ফিজিক্যাল ক্লাস যেদিন হয় সবাই যেন আসে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম